নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার প্রত্যেক ইউটিউব বন্ধুদের জন্য আমি নিয়ে এসেছি ছোট্ট ছোট্ট গল্প। গল্প শুনতে কার না ভালো লাগে? আমারও ভালো লাগে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে। আমার এই চ্যানেলে আমি শোনাবো ছোট্ট ছোট্ট নানা রকমের গল্প। তাহলে চলো আজকে শুরু করি নতুন একটা গল্প দিয়ে। আমার সাথে তোমরাও থেকো কিন্তু, কেমন? চলো। আজকের গল্পের নাম মায়ের আদর। ড্রয়িং রুমে ঢুকেই দৃশ্যটা দেখে আমার রক্ত হিম হয়ে গেল। আমার 5 বছরের মেয়ে জয়ী ফ্লোরে বসে অঝরে কাঁদছে। তার সামনে 1 প্লেট গরম খিচুড়ি রাখা, আর সোফায় পা তুলে বসে আছে আমার দ্বিতীয় স্ত্রী সোমা। এক মনে মোবাইল টিপে যাচ্ছে। জয়ী হাত বাড়িয়ে সোমার ওড়নাটা ধরল, আধো আধো গলায় বলল, মা খিদে লাগছে, মাখিয়ে দাও। সোমা মোবাইল থেকে চোখ না সরিয়ে এক প্রকার ঝটকা দিয়ে ওড়নাটা ছাড়িয়ে নিল। তারপর অত্যন্ত কর্কশ গলায় বলল, গায়ে হাত দিবি না, তোকে না বলেছি খিদে পেলে নিজের হাতে খা, আর না পারলে না খেয়ে থাক, আমি তোর আয়া নয়। জয়ী ভয়ে কুঁকড়ে গেল। ওর ছোট্ট হাতটা কাঁপছে, গরম খিচুড়ি ও মাখাতে পারছে না। আমি আর সহ্য করতে পারলাম না। হাতের ব্যাগটা ধরাম করে ফেলে চিৎকার করে উঠলাম, সোমা! সোমা চমকে তাকালো, কিন্তু তার চোখে কোনো ভয় বা অনুশোচনা কিচ্ছু নেই। উল্টে বিরক্ত হয়ে বলল, অফিস থেকে সেই চিৎকার শুরু করলে? মাথা ধরিয়ে দিও না তো। আমি ছুটে গিয়ে জয়কে কোলে তুলে নিলাম। মেয়েটা আমাকে জড়িয়ে ধরে হিচকি তুলে কাঁদতে লাগলো। আমি সোমার দিকে তাকালাম। আমার চোখে তখন রাজ্যের ঘৃণা। বললাম, তুমি একটা পাষাণ, একটা মা মরা বাচ্চার সাথে এমন ব্যবহার করতে তোমার বুক কাঁপলো না? তোমাকে বিয়ে করাটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। সোমা সোফা থেকে উঠে নিজের রুমে যেতে যেতে বলল, ভুল তো করেছই, এখন মাসুল দাও। আর শোনো, আজ রাতে রান্না হবে না, বাইরে থেকে খেয়ে এসো। দরজাটা মুখের ওপর ধপাস করে বন্ধ হয়ে গেল। আমি জয়ীকে বুকে জড়িয়ে বসে রইলাম। আমার প্রথম স্ত্রী মারা যাবার পর সবাই বলেছিল, বাচ্চাটার জন্য হলেও একটা বিয়ে করো। ভেবেছিলাম সোমা শিক্ষিত, শান্তশিষ্ট মেয়ে, জয়ীকে মায়ের অভাব বুঝতেই দেবে না। কিন্তু বিয়ের 3 মাসের মাথায় বুঝলাম আমি যে ঘরে এক জল্লাদ নিয়ে এসেছি। পরের 7 দিন আমাদের ঘরে এক প্রকার নীরব যুদ্ধ চলল। আমি সোমার সাথে কথা বলি না, ও বলে না। ও তার নিজের মতো থাকে, বন্ধুদের সাথে আড্ডা দেয়, শপিং করে। আর জয়ীকে আমি অফিসে যাওয়ার আগে খাইয়ে যাই, এসে আবার খাওয়াই। মাঝখানে একদিন দুপুরে ফাইল নিতে হঠাৎ বাড়ি এসেছিলাম। দেখি জয়ী বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। দুপুরের কড়া রোদে ওর মুখ লাল হয়ে গেছে, ঘামে জামা ভিজে একাকার। আমি সোমাকে খুঁজছিলাম। দেখি ও এসির নিচে লেপ জড়িয়ে অঘোরে ঘুমাচ্ছে। আমি সোমাকে ডাকলাম, মেয়েটা রোদে পুড়ে যাচ্ছে, আর তুমি ঘুমাচ্ছ? সোমা পাশ ফিরতে ফিরতে বলল, তো ও কি মোমের পুতুল যে রোদে গলবে? একটু রোদ লাগলে হাড় শক্ত হয়। এখন যা তো, আমার শরীর ভালো লাগছে না। আমি সেদিনই সিদ্ধান্ত নিলাম, আর না, এবার ডিভোর্সটা দিতেই হবে। এই মহিলার সাথে থাকলে আমার মেয়েটা ট্রমা নিয়ে বড় হবে। মানুষ সৎ মাকে ভয় পায়, কিন্তু এ তো আরো বেশি ভয়ঙ্কর ও হৃদয়হীন। শুক্রবার সকালে আমি ডিভোর্স পেপারটা রেডি করে টেবিলের ওপর রাখলাম। সোমা তখন কফি খাচ্ছিল। আমি শান্ত গলায় বললাম, সোমা, আমি মুক্তি চাই, আমার মেয়েকে মুক্তি দিতে চাই। তুমি সই করে দিও, এটা আমাদের ডিভোর্স পেপার। সোমা কাগজটার দিকে তাকালো। তার মুখে কোনো ভাবান্তর নেই।
সে হাত বাড়িয়ে কলমটা নিল। সই করতে যাবে, হঠাৎ করেই আগের মুহূর্তে ঠিক কলিং বেল বেজে উঠল। আমি উঠে গিয়ে দরজা খুললাম। দরজা খুলতেই দেখি আমার শাশুড়ি মানে সোমার মা দাঁড়িয়ে আছেন, সাথে সোমার ছোট ভাইও। ওনাদের মুখ পুরো থমথমে যেন। ব্যাপারটা কি ঠিক বুঝতে পারলাম না। আমার শাশুড়ি মা ভেতরে ঢুকেই সোমার দিকে এগিয়ে গেলেন। তার দিকে এগিয়ে গিয়ে বললেন, তুই কি এখনো বিনয়কে কিচ্ছু বলিসনি? আমি একটু অবাক হলাম। কি বলেনি সোমা? আর কি কথা বাকি আছে তার? সোমা দ্রুত উঠে গিয়ে মাকে থামানোর চেষ্টা করলো। মা প্লিজ, এসব এখন থাক। না না, থাকবে কেন? শাশুড়ি সোমার হাত সরিয়ে দিয়ে আমার দিকে ফিরলেন। তার গলা কাঁপছে। আমি আর সহ্য করতে পারছি না সোমা, তোকে বিনয়কে সব বলতেই হবে। তুই যদি না বলতে পারিস তাহলে আমি বলবো সব কথা। বাবা বিনয়, ও তোমাকে বলেনি যে ওর বায়োপসি রিপোর্ট এসছে? কিসের রিপোর্ট? শাশুড়ি ব্যাগ থেকে একটা ফাইল বের করে আমার হাতে দিলেন। সোমা মাথা নিচু করে জানলার দিকে সরে গেল। আরে আরে দাঁড়াও, আমার গল্প কেমন লাগছে বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো। তাহলে চলো বাকি গল্পটা শুনিয়ে নেওয়া যাক। ফাইলটা খুলে আমি স্তব্ধ হয়ে গেলাম। মেডিকেল টার্মগুলো আমার খুব চেনা। রিপোর্টে অ্যাডভান্স স্টেজ ওভারিয়ান ক্যান্সার, মেটাস্ট্যাটিস ছড়িয়ে পড়েছে লিভারে। ডাক্তারের নোটে স্পষ্ট লেখা, হাতে সময় খুব কম, সার্জারি করারও সময় পার হয়ে গেছে। আমার হাত থেকে ডিভোর্স পেপারটা খসে পড়ল। আমি সোমার দিকে ফিরে তাকালাম। এই মেয়েটা মৃত্যু পথযাত্রী, অথচ গত 3 মাস ধরে ও আমার সাথে এমন আচরণ করছে যেন ও পৃথিবীর সবচেয়ে সুখী এবং নিষ্ঠুর মানুষ। শাশুড়িরা চলে যাওয়ার পর ঘরটা নিস্তব্ধ। সোমা জানলার গ্রিল ধরে বাইরে তাকিয়ে আছে। বিকেলের মরা আলো ওর মুখে পড়েছে। ওকে খুব ক্লান্ত দেখাচ্ছে। আমি ধীর পায়ে ওর পিছনে গিয়ে দাঁড়ালাম। কেন? আমার গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। কেন তুমি আমাকে বলনি? আর জয়ী, ওর সাথে এমন ব্যবহার কেন? সোমা ঘুরল না, বাইরে থেকে তাকিয়েই বলল, কারণ মায়া বাড়াতে চাইনি বিনয়। মানে? বিয়ের 15 দিন পরেই আমি রিপোর্টটা হাতে পাই। তখন আমার সামনে দুটো পথ ছিল। এক, তোমাকে সব বলে দেওয়া, তোমার সেবা নেওয়া, আর জয়ীকে বুকে জড়িয়ে ধরে মায়ের আদর দেয়া। কিন্তু তাতে কি হতো বিনয়? সোমা একটু থামলো, তারপর খুব নিচু গলায় বলল, জয়ী মেয়েটা বড্ড নরম। ও জন্মের পর মা পায়নি। এখন যদি আমি ওকে খুব আদর দিতাম, বুকে জড়িয়ে ঘুমাতাম, ও আমাকে মা হিসাবে মেনে নিত। ও আমার উপর ভীষণভাবে নির্ভরশীল হয়ে পড়ত। আর তারপর 6 মাস বা 1 বছর পর যখন আমি মরে যেতাম, তখন ও দ্বিতীয়বার মা হারাতো। একবার মা হারানোর কষ্ট ও ভালো করে বোঝেনি, কিন্তু এবার ও সহ্য করতে পারত না। ও ভেঙে চুরমার হয়ে যেত। আমি পাথরের মতো দাঁড়িয়ে আছি, বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সময় এবার আমার দিকে ফিরল, শুকনো হাসলো। তাই ঠিক করলাম আমি সৎমা হব। আমি ওর সাথে এমন ব্যবহার করব যাতে ও আমাকে ঘৃণা করে, যাতে ও নিজের কাজ নিজে করতে শেখে, যাতে আমার মৃত্যুতে ও কষ্ট না পায়। ও যেন ভাবে, যাক বাবা, ডাইনিটা মরেছে, বাঁচা গেছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, ছুটে গিয়ে সোমাকে জড়িয়ে ধরলাম। ও বাধা দিল না, আমার বুকে মাথা রেখে শান্ত হয়ে রইল। যে শরীরটাকে আমি পাথরের মতো শক্ত ভাবতাম,
তা আজ বড্ড জীর্ণ আর দুর্বল মনে হলো। সেদিন থেকে আমাদের যুদ্ধের ধরন বদলে গেল। আমি ডিভোর্স পেপার ছিঁড়ে ফেললাম। শুরু হলো সোমাকে বাঁচানোর লড়াই। ডাক্তাররা আশা দেখাননি, কিন্তু আমরা হাল ছাড়লাম না। কেমোথেরাপি শুরু হলো। সোমার সেই লম্বা চুলগুলো ঝরে যেতে লাগলো। শরীর ভেঙে অর্ধেক হয়ে গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সোমা বিছানায় পড়ে যাওয়ার পর জয়ী বদলে গেল। আমি ভয়ে ছিলাম জয়ী হয়তো সোমার কাছে যাবে না, কিন্তু সোমার অসুস্থতা শিশু মনটাকে নাড়া দিল। জয়ী নিজে থেকেই সোমার শিয়রে গিয়ে বসে থাকে, ছোট্ট গ্লাসে করে জল এনে এগিয়ে দেয়। সোমা এখন আর বকা দেয় না, শুধু অসহায়ের চোখে জয়ীর দিকে তাকিয়ে থাকে। একদিন দেখলাম কেমোর যন্ত্রণায় সোমা কাতরাচ্ছে, আর জয়ী তার ছোট্ট হাত দিয়ে সোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সোমা একদিন আমাকে বলল, বিনয়, আমি হেরে গেলাম। আমি চেয়েছিলাম ও আমাকে ঘৃণা করুক, কিন্তু দেখো, ও আমাকে মায়া দিয়ে বেঁধে ফেলল। আমি সোমার কপালে চুমু খেয়ে বললাম, তুমি কোথাও যাবে না সোমা, দেখো নতুন ওষুধটায় কাজ হচ্ছে, ডাক্তার বলেছে ইমপ্রুভমেন্ট আছে। সত্যি সোমার অবস্থার কিছুটা উন্নতি হলো। ও উঠে বসতে পারল, অল্প অল্প খেতে শুরু করলো। আমাদের মনে ক্ষীণ একটা আশা জাগলো, হয়তো মিরাক্কেল ঘটবে, হয়তো আরো কয়েকটা বছর আমরা পাবো। জয়ীর জন্মদিন সামনেই সোমা জেদ ধরল ও নিজের হাতে জয়ীর জন্য পায়েস রাঁধবে। আমি বারণ করলাম, কিন্তু ও শুনল না। বলল, এই একটা দিন আমাকে দাও বিনয়। আমি তো আর কোনো দিন। ও শেষ করতে পারল না ওর কথা। জন্মদিনের দিন সকালটা খুব সুন্দর ছিল। সোমা রান্নাঘরে ব্যস্ত, আমি আর জয়ী বেলুন ফোলাচ্ছি। সারা ঘর হাসি খুশিতে ভরা। সোমা একটা লাল শাড়ি পরেছে, মাথায় ছোট্ট করে গজানো চুলে ওড়না পেঁচানো। ওকে আজ খুব স্নিগ্ধ লাগছে, মনে হচ্ছে না ও অসুস্থ। দুপুরে খাবার পর আমরা ড্রয়িং রুমে বসলাম। সোমা জয়ীকে নিজের হাতে পায়েস খাইয়ে দিল। জয়ী সোমার গলা জড়িয়ে ধরে বলল, মা, তুমি আর পচা হবে না তো? সোমা হাসল, ছলছল চোখে বলল, না রে মা, আর হব না। আমি সোফায় বসে দৃশ্যটা দেখছিলাম। মনে হলো দুঃসময় কেটে গেছে, ঝড় থেমে গেছে। আমরা এই ছোট্ট সংসারটা নিয়ে এভাবেই বেঁচে থাকবো। বিকেলে সোমা বলল, বিনয়, আমার খুব ঘুম পাচ্ছে, একটু শুয়ে থাকি, সন্ধ্যায় কেক কাটার সময় ডেকো। আমি বললাম, আচ্ছা আচ্ছা, যাও, তুমি একটু রেস্ট নাও, আমি তো আছি। সন্ধ্যা 7টা, ঘরে আত্মীয়রা এসেছে, কেক কাটার সময় হয়ে গেছে। জয়ী নতুন ফ্রক পরে লাফালাফি করছে। আমি সোমাকে ডাকতে গেলাম। বেডরুমটা অন্ধকার। সোমা, ওঠো, সবাই চলে এসছে। কোনো সাড়া নেই। আমি লাইট জ্বালালাম। সোমা পাশ ফিরে শুয়ে আছে। আমি কাছে গিয়ে ওর কাঁধে হাত রাখলাম। সোমা, শরীরটা অস্বাভাবিক ঠান্ডা। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি দ্রুত ওর পালস চেক করলাম, তারপর বুকের কাছে কান পাতলাম। কোথাও কোনো শব্দ নেই। ঘরটা নিস্তব্ধ, শুধু দেয়াল ঘড়ির টিকটিক শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। আমার বুঝতে বাকি নেই যে মানুষটা সকালে হাসলো, পায়েস রাঁধলো, মেয়েকে কথা দিল, সে ঘুমের মধ্যেই নিঃশব্দে চলে গেছে। ডাক্তাররা বলেছিল সময় কম, কিন্তু আমরা বোকার মতো ভেবেছিলাম সময়টা আমাদের নিয়ন্ত্রণে। আমি সোমার মুখের দিকে তাকালাম। ঠোঁটের কোণে হালকা একটা হাসি লেগে আছে, যেন ও জিতে গেছে, কিংবা হয়তো হার মেনে নিয়েছে জীবনের কাছে, মায়ার কাছে। পিছন থেকে জয়ী ছুটে এলো। বাবা, মা, ডাকো না, কেক কাটবো তো, মাকে ডাকো। জয়ী সোমার হাত ধরে টান দিল। মা, ও মা, ওঠো, ওঠো না। আমি জয়ীকে থামাতে পারলাম না। আমার গলা দিয়ে কোনো স্বর বের হলো না। আমি শুধু ফ্লোরে বসে সোমার নিথর হাতটা নিজের হাতের মুঠোয় চেপে ধরলাম। টেবিলের উপর সোমার ডায়েরিটা খোলা। সেখানে বড় বড় অক্ষরে লেখা, বিনয়, জয়ীর জন্য আলমারির লকারে আগামী 10 বছরের বার্থডে গিফট কিনে রাখা আছে।
প্রতি বছর একটা করে দিও, আর বলো ওর মা ওকে খুব ভালোবাসতো বলেই দূরে থাকতে চেয়েছিল। আমার এই গল্প তোমাদের কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আমি এরকমই ছোট্ট ছোট্ট গল্প তোমাদের সামনে নিয়ে আসবো। আজকের মতো তাহলে বিদায় নিই, চলে আসবো আবার আর একটা নতুন গল্প নিয়ে। রকমারি গল্পের সম্ভারে তোমাদের সাথে আবার দেখা হবে। আজ তাহলে আসি, কেমন? টাটা।